Hello students, welcome to Modern Group of Education. So আজকে আমরা স্টার্ট করতে চলেছি থার্মোডাইনামিক্স, যেটা একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর ক্লাস 11 and 12 কেমিস্ট্রি ফর ইউর বোর্ড এক্সামস, নিট, জেই মেন, জেই অ্যাডভান্স, যেটাই বলো থার্মোডাইনামিক্স একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। সো আজকে আমরা দেখে নেব থার্মোডাইনামিক্সে আমরা কি পড়বো, একদম ভেতরে একদম ডিটেলে আজকে আমরা থার্মোডাইনামিক্স দেখে নেব। যেটা থার্মোডাইনামিক্স যদি তোমরা ঠিক করে না পড়ো তাহলে কেমিস্ট্রিতে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। সো আজকে আমরা পুরোপুরি ডিটেলে থার্মোডাইনামিক্স দেখে নেব। সো লেটস মেক কেমিস্ট্রি ফান টুগেদার। সো থার্মোডাইনামিক্স পড়ার আগে আমাকে জানতে হবে যে আমার থার্মোডাইনামিক্স জিনিসটা কি, তো থার্মোডাইনামিক্স ইজ বেসিক্যালি দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি দ্যাট ডিলস উইথ দ্য এনার্জি চেঞ্জেস ইন দ্য সিস্টেম। তো এত কিছু তো ইংলিশে বললাম, কিছুই তো মাথায় ঢুকলো না। তো সিস্টেম মানে কি? সিস্টেম মানে এনার্জি চেঞ্জ ইন আ সিস্টেম মানে কি, কোন সিস্টেম? তো এই সিস্টেম মানে কি আর সিস্টেমের সাথে সারাউন্ডিংসের কি রিলেশন, সেটা দিয়ে আমার শুরু হবে থার্মোডাইনামিক্সের টপিক। তো সিস্টেম মানে হচ্ছে এনিথিং আই এম ইন্টারেস্টেড ইন, এনিথিং ইউ আর ইন্টারেস্টেড ইন অ্যান্ড এনিথিং থার্মোডাইনামিক্স ইজ ইন্টারেস্টেড ইন। ঠিক আছে? সো আমি যদি একটা সিস্টেমের কথা বলি, ইফ আই কনসিডার মাইসেলফ আ সিস্টেম, আমি যদি নিজস্ব একটা সিস্টেম, আমি যদি নিজেকে মনে করি একটা সিস্টেম, দিস ইজ মাই সারাউন্ডিংস। এই পেনটা একটা সারাউন্ডিং। তুমি নিজেকে যদি একটা সিস্টেম মনে করো, ওই পিৎজাটা যেটা হাফ খেয়ে পড়ে আছে সেইটা তোমার সারাউন্ডিংস। ঠিক আছে? তুমি যদি নিজেকে সিস্টেমে মনে করো তাহলে যেই বাসটা তোমার সাইড দিয়ে চলে গেল সেটা সারাউন্ডিং। সো এই সিস্টেম আর সারাউন্ডিংস এই দুটো মিলিয়ে কিন্তু পুরো ইউনিভার্সটা। শুধু আমি একা সিস্টেম, তার আর বাকি হচ্ছে আনুষঙ্গিক জিনিস যেগুলো নেবারিং থিংস আর সারাউন্ডিংস। সো সেইটা মনে রাখতে হবে। সো এই সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে আমার কিন্তু একটা বাউন্ডারি থাকে। ঠিক আছে? বাউন্ডারি জিনিসটা কি? বাউন্ডারি বিভিন্ন রকম হতে পারে, রিজিড হতে পারে, নন রিজিড হতে পারে, বা ইমাজিনারি হতে পারে, রিয়েল হতে পারে, অনেক রকমের বাউন্ডারি হতে পারে, অ্যাডাবেটিক হতে পারে, ডাইথার্মিক হতে পারে। ঠিক আছে? সো এই বাউন্ডারি জিনিসটা আমার কি হয়ে গেল? সো এই যে আমি দাঁড়িয়ে আছি, যদি আমার পাশে যদি কেউ আমার বন্ধু দাঁড়িয়ে থাকে, বা সাপোজ কনসিডার ইউরসেলফ, তুমি যদি দাঁড়িয়ে থাকো, তোমার পাশে যদি কেউ বন্ধু দাঁড়িয়ে থাকে, তাহলে তোমাদের মধ্যে যে বাউন্ডারি, কোনো বাউন্ডারি আছে কি? আস্ক ইউরসেলফ। বাউন্ডারি আছে, অবশ্যই আছে। একটা এয়ারের বাউন্ডারি আছে, দ্যাট ইজ ইনভিজিবল। বাউন্ডারিটা ইনভিজিবল অর ইম্যাজিনারি। ঠিক আছে? বাউন্ডারি অবশ্যই আছে, এয়ারের বাউন্ডারি আছে যেটা কিনা ইনভিজিবল। বাট আমি যদি বলি যে আমি একটা রুমে আছি আর আমার ফ্রেন্ড আর একটা রুমে আছে, উই আর সেপারেটেড বাই ওয়ালস। ঠিক আছে? ওয়ালস অফ দ্য রুম, দ্যাট ইজ আ রিজিড বাউন্ডারি অ্যান্ড আ রিয়েল বাউন্ডারি। ঠিক আছে? রিজিড বাউন্ডারি মানে যেটা আমরা ধরে ফিল করতে পারি, রিজিড একবারে, আর যেটা আমরা ধরে ফিল করতে পারি না সেটা একটা হচ্ছে তোমার নন রিজিড বাউন্ডারি। সো গ্যাস উইথ আ পিস্টন উই ক্যান সে এখানে গ্যাস রয়েছে। ঠিক আছে? গ্যাস রয়েছে। সো এই যে গ্যাসটা আর পিস্টন, এর মধ্যে কোনো কিন্তু এটা কিন্তু একটা নন রিজিড বাউন্ডারির মধ্যে পড়ে না। তুমি আর তোমার ফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছো, তোমার আর ফ্রেন্ডের মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে দ্যাট ইজ কভার্ড বাই এয়ার, দ্যাট ইজ ইম্যাজিনারি বাউন্ডারি। সো এই বাউন্ডারিটা কিন্তু রিয়েল নয়, আর এই বাউন্ডারিটা রিজিডও নয়। ঠিক আছে? তো এইবার তো এত কিছু পড়া হলো, এবার আমরা পড়বো সিস্টেমের ব্যাপারে। আই টোল্ড ইউ দ্যাট এভরিথিং উই আর কনসার্নড অ্যাবাউট ইজ দ্য সিস্টেম। আমরা সব কিছু যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, সিস্টেমের ব্যাপারে কথা বলবো। সারাউন্ডিংস কামস লেটার। ঠিক আছে? সো সিস্টেমে আমাদের 3 রকম সিস্টেম হয়, ক্লোজড হয়, ওপেন হয়, আইসোলেটেড হয়। ঠিক আছে? ক্লোজ সিস্টেম কি, ওপেন সিস্টেম কি, আর আইসোলেটেড সিস্টেম কি, সেটা আমরা দেখে নেব। সো এইখানে একটা তোমরা এখানে একটা তোমরা বিকার নিয়েছো, বিকারে ওয়াটার নিয়েছো। ওকে? অ্যান্ড এখানে একটা বানসেন বার্নার তোমরা লাগিয়ে দিয়েছো। ঠিক আছে? সো বানসেন বার্নার লাগানোর পরে এখানে কি হচ্ছে, একটা এক্সচেঞ্জ অফ হিট অ্যান্ড মাস হচ্ছে। মাস কি করে এক্সচেঞ্জ হচ্ছে, মাস কি করে ট্রান্সফার হচ্ছে, আফটার বয়েলিং ফর সাম টাইম তুমি দেখবে যে এইখানে যদি আমার ওয়াটার লেভেলটা প্রথমে থাকে, ফাইনাল ইনিশিয়াল ওয়াটার লেভেলটা যদি আমার এইটা হয়, এটা যদি আমার ইনিশিয়াল ওয়াটার লেভেল হয়, আমার কিন্তু ফাইনালে আস্তে আস্তে হয়তো এখানে কমে গেল, বিকজ some liquid has transferred to vapor and that is a mass transfer. Energy obviously transfer hobe, ekhane hath rakho tumi, ekhane hath rakho, you will feel the heat energy over there. So eita ki ekta open system where mass and energy both are transferred, where mass and energy both are transferred.
মাস ইজ ট্রান্সফার্ড অ্যান্ড এনার্জি ইজ অলসো ট্রান্সফার্ড। ঠিক আছে, একটা ওপেন সিস্টেম। ঠিক আছে, এবার এটাকে তুমি একটা লিড দিয়ে ক্লোজ করে দাও, একটা লিড দিয়ে আমি ক্লোজ করে দিলাম এই জিনিসটাকে, এটা একটা লিড। ঠিক আছে, তুমি লিড ঢাকা দিয়ে, মানে একটা বাড়িতে মা রান্না করছে, মাংস ঢাকা দিয়ে রান্না করছে, ঠিক আছে, বাড়িতে তোমার মা মাংস ঢাকা দিয়ে রান্না করছে, ঠিক আছে, জলটা কিন্তু পরিমাণে কমে যায় না তখন। কেন কমে যায় না? বিকজ দ্য ভেপার্স আর গেটিং accommodated here and they are getting condensed and getting into the system. Accommodation of vapors এখানে হচ্ছে, ভেপারগুলো এখানে কালেক্ট হচ্ছে, সেই জিনিসগুলো আবার কনডেন্স হয়ে এই আমার লিকুইডটাই কিন্তু ফিরে আসছে। তুমি একটা জিনিস উইদাউট লিডে তুমি সেদ্ধ করছো আর একটা উইথ লিডে সেদ্ধ করছো, তো দুটোর একটা ডিফারেন্স তুমি পাবে, একটাতে জল শুকিয়ে যাবে, একটাতে কিন্তু জল থাকবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লোজড অ্যান্ড ওপেন সিস্টেম। ওকে, তো এইখানে আমি যদি লিড দিয়ে দিই, মাসের ট্রান্সফার কোনোদিনই হবে না, ভেপার বাইরে যাবে না, বাট এনার্জি ট্রান্সফার সবসময় হবে। সো আই ক্যান সে যে একটা ক্লোজ সিস্টেম, এটা মাসের ট্রান্সফার হচ্ছে না, বাট এনার্জি ট্রান্সফার অবশ্যই হচ্ছে, অবশ্যই হচ্ছে। ঠিক আছে, এবারে আমি যদি বলি, এবার আমি লাস্ট সিস্টেমে যাচ্ছি, দ্যাট ইজ আইসোলেটেড সিস্টেম। দ্যাট ইজ আইসোলেটেড সিস্টেম। হোয়াট ইজ আইসোলেটেড সিস্টেম? আমরা একটাই আইসোলেটেড সিস্টেমের ব্যাপারে কথা বলবো আজকে, আর কোনো আইসোলেটেড সিস্টেম ইজ নট কমন অ্যান্ড ইজ নট সিন। ঠিক আছে, সো আইসোলেটেড সিস্টেমে কি হয়, মাসও ট্রান্সফার হচ্ছে না, এনার্জিও ট্রান্সফার হচ্ছে না। ঠিক আছে, দেয়ার ইজ নো ট্রান্সফার অফ মাস, মাস নট ট্রান্সফার্ড, এনার্জি নট ট্রান্সফার্ড, কোনোভাবে দুটোই ট্রান্সফার হচ্ছে না। এটাই হচ্ছে একটা আইসোলেটেড সিস্টেম। আর আইসোলেটেড সিস্টেমের একটাই উদাহরণ হয় আমাদের ভূভারত না, ভূজগৎ, পার্ডন মি, ভূজগৎ মানে হচ্ছে ইউনিভার্স। ঠিক আছে, ইউনিভার্সের থেকে আমাদের কিছু এক্সচেঞ্জও হয় না, কিছু নেওয়া হয় না, এনার্জিও নেওয়া হয় না, মাসও নেওয়া হয় না। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ অ্যান আইসোলেটেড সিস্টেম। সো দ্য 3 টাইপস অফ সিস্টেমস ইউ লার্নড, এখন তো বুঝলে তোমরা 3 টাইপস অফ সিস্টেম। ঠিক আছে, হোপফুলি ইট ইজ ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, এবার সিস্টেমের পর উই উইল কাম টু ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টিজ। ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টিজ। ঠিক আছে, সো আমাকে একটা কথা বলো, একটা জিনিসের অনেক প্রপার্টি হয়, বাট আমরা অনেক কিছু, মানে আমরা যে এই যে সিস্টেমটা দেখছি, সিস্টেমের এরপরে আমরা স্টেট দেখবো, এরপরে আমরা দেখবো যে একটা সিস্টেমের কী করে স্টেট ট্রান্সফার হচ্ছে, স্টেট ট্রান্সফার আমরা কী করে মেজার করবো, সেখানে প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার আর দ্য মেইন ফ্যাক্টরস দ্যাট প্লে আ রোল। সো আমি যদি একটা জিনিস দেখি, আমার কোন প্রপার্টিটা আগে মাপতে ইচ্ছা করবে, দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন। তো আমার এটা মোটামুটি হালকা, সো আই ক্যান রিলেটিভলি, মানে আমি এটা নিয়ে আর কি ঘুরতে পারি, আমি এটা নিয়ে ঘুরতে পারি, আমার পকেটে রাখতে পারি, এটা রিলেটিভলি হালকা। সো এটা রিলেটিভলি হালকা মানে কি, এটা মাস হালকা। তুমি তোমার পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছ, পিঠের ব্যাগে অনেক বই, ঠিক আছে, এনসিইআরটি বই রয়েছে, তারপরে আইএসসি বই হচ্ছে, তো এইরকম সাইজের তো বই হয় তোমাদের। সো তোমরা পিঠের ব্যাগে বই নিয়ে যাচ্ছ, দ্যাট অলসো হ্যাজ মাস। ঠিক আছে, সো the first quantity or you can say the most popular quantity is mass. ঠিক আছে, সো মাসটা আমরা প্রথমেই আগে দেখি যে আমাদের আর কি এটার কত মাস। বাবা এই জিনিসটা এত ভারী, আমি তো তুলতেই পারবো না, আমি পিঠে নেবো কি করে? সো অর্ধেকজন স্কুলে বই নিয়ে যায় না। সো এটা একটা কমন ফ্যাক্টর যে অর্ধেকজন বই স্কুলে নিয়ে যায় না। সো সবাই বলে আজকে তুই কেমিস্ট্রি বই আনবি, আজকে তুই বায়োলজি বই আনবি, আজকে তুই ফিজিক্স বই আনবি, তারপর শেয়ার করে পড়ে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কেস, আমাদের সময় তাই ছিল, বিকজ এক একটা বই এত যদি মোটা হয়, মানুষের কতগুলো বই নিয়ে যেতে পারবে। ঠিক আছে, সো এরকম করে আমরা শেয়ার করে করে পড়তাম, বেঞ্চে বলে দিতাম কোন দিন কোন জিনিসটা আছে, তো সেই বুঝে আনতাম। তো ওয়েন মাস ইজ কনসিডার্ড, আমি যদি বলি যে একটা এরকম ব্লক আছে, একটা যে কোনো কিছু ব্লক আছে, বি ইট অফ মেটাল, নন মেটাল, ডাজন্ট ম্যাটার, একটা যে কোনো কিছু ব্লক আছে যেটার মাস আছে, যেটা একটা ওয়েট আছে। ঠিক আছে, তো আমি যদি বলি, আমি এটাকে যদি আমি 3 ভাগে ভাগ করি, 3টে ইকুয়াল ভাগে ভাগ করলাম সাপোজ। ঠিক আছে, 3টে যদি ইকুয়াল ভাগে ভাগ করি, এটা আমার কি হয়ে যাবে, কেমন দেখতে লাগবে জিনিসটা? এই জিনিসটা এরকম দেখতে লাগবে, রাইট? 3টে ভাগে ভাগ করে দিয়েছি, জিনিসটা এরকম দেখতে লাগছে। ঠিক আছে, তো মাসটা ডিভাইড হলো কিনা, আগে একটা এত বড় ব্লক ছিল, এখানে 3টে ভাগে ভাগ হয়ে গেল। সো আই ক্যান সে দ্যাট দিস ভাগগুলো, এই ভাগগুলো টোটালটা 3টে ভাগে ভাগ করেছি, সো দিস ক্যান বি সেড অ্যাজ m/3,
m by 3, this is m by 3, this is m by 3, this is m by 3, and this total is the m, এটা total mass m, isn't it? তাই তো? তো এটা আমি যখন এইরকম কোয়ান্টিটিস, যেই কোয়ান্টিটিসগুলোকে আমি যদি ভাগ করি তারা সত্যিকারের ভাগ হয়ে যায়, মাস ডিপেন্ডেন্ট, তাদের মাস ভাগ হয়ে যাচ্ছে, তাদের সাইজ কমে যাচ্ছে, তো দে আর কল্ড এক্সটেন্সিভ প্রপার্টিজ, দে আর কল্ড এক্সটেন্সিভ প্রপার্টিজ। ইফ ইউ ডু উইথ ভলিউম অ্যাজ ওয়েল, ভলিউমকে যদি তুমি ব্রেক করো তো ভলিউম উইল বি অলসো বাই 3, দে আর কল্ড হোয়াট, দে আর কল্ড এক্সটেন্সিভ প্রপার্টিজ। ঠিক আছে, এক্সটেন্সিভ প্রপার্টি বলে এগুলোকে। তো এই হলো ভলিউম। যদি আমি ডিভাইড করি, ভলিউম কিন্তু আমার সেইভাবেই যতটা আমি ডিভাইড করব ততটাই আসবে। সো মাস ডিপেন্ডেন্ট প্রপার্টিজ আর অলওয়েজ কল্ড, মানে যেটা আমি যদি আমি একটা জিনিসকে যদি ডিভাইড করি সেটা যদি সত্যিকারে ডিভাইড হয়ে যাচ্ছে, বা আমি যদি ধরো আমি যদি এটা এখানে 3টে ইকুয়াল পার্টে না করে, ঠিক আছে, আমি এটা একটা মানে এখান দিয়ে একটা 2/3 পার্ট করলাম, একটা 1/3 পার্ট করলাম, সো দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। আমি যদি তখন তোমাকে বলি যে আমাকে ম্যাক্সিমাম পার্ট যেখানে আছে সেই পার্টটা তুলে আনো, সো ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে আমি কোন পার্টের কথাটা বলছি, 2/3টা না 1/3টা। সো দিস ইজ এক্সটেন্সিভ প্রপার্টি। তো এটার পরে আমরা আসবো ইন্টেন্সিভ প্রপার্টি। সবাই জানো প্রথমে থার্মোডাইনামিক্সে এগুলো পড়ে নেওয়া হয় বিকজ দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। তো এক্সটেন্সিভ প্রপার্টির পরে ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি জিনিসটা আবার কি? তো ইন্টেন্সিভ প্রপার্টি মানে তুমি ধরো বাড়িতে মা পায়েস করে দিয়েছে, ঠিক আছে, এই যে বাটির মধ্যে 1 বাটি পায়েস, ঠিক আছে, এরকম 1 বাটি পায়েস করেছে। এবার তুমি একটা চামচ থেকে তুলে খাচ্ছ, বাটির থেকে একটা সাইড থেকে তুলে খাচ্ছ, তোমার ভাই এলো, ভাইও একটা সাইড থেকে তুলে খাচ্ছে। তখন যদি ভাই বলে এই তোরটায় দুধের কনসেন্ট্রেশন বেশি আছে, তোরটা বেশি থিকনেস, আর আমার সাইডটা দুধের কনসেন্ট্রেশন বেশি নেই, আমারটা কম থিকনেস, ইউ ক্যান সে দ্যাট হি ইজ রং, ইউ ক্যান টোটাল সে ইট, বিকজ তুমি যখন একটা জিনিসকে সেদ্ধ করছো বা সেইটার কনসেন্ট্রেশন মাপছো, সাপোজ ইউ হ্যাভ 1 টাব অফ মিল্ক, তুমি যদি একটা জায়গা থেকে 1 চামচ মিল্ক তোলো আর আরেকটা জায়গা থেকে 1 চামচ মিল্ক তোলো, কনসেন্ট্রেশন উইল বি সেম, কনসেন্ট্রেশন উইল বি সেম। ঠিক আছে, I have 0.1 molar HCl in a bottle. First of all, I transferred it to a beaker. It will have the same concentration if I take it in the same volume. ঠিক আছে, and আমি যদি সেটা একবার কনিক্যাল ফ্লাস্কে ঢালি, সেটার কনসেন্ট্রেশন তো এক থাকবে, কনসেন্ট্রেশন উইল বি সেম, রাইট? তার কনসেন্ট্রেশন তো চট করে পাল্টে যাবে না, না? সো এই যে আমরা একটুখানি নিলে আমার মাসটা চেঞ্জ হচ্ছে না, আমি এখান থেকে খাবলা করে একটা ব্লক অফ ইউ ক্যান সে ব্লক অফ মেটাল যদি বার করে নিচ্ছি, ব্লক অফ মেটালটা যখন বার করে নিচ্ছি খাবলা করে, এই পার্টটা যখন কমে যাচ্ছে, সেই জিনিসটা এখানে হচ্ছে না। এক্সটেন্সিভে আমি যদি ইফ আই টেক আউট আ ব্লক, দেন obviously it will have its effect on the mass, but when I am taking 1 spoon out of the milk that I am drinking, the concentration is not changing. Concentration কিন্তু চেঞ্জ হচ্ছে না। কনসেন্ট্রেশন কি করে চেঞ্জ হবে? কনসেন্ট্রেশন ওরকম ভাবে চেঞ্জ হয় না। ইন্টেন্সিটি, ইট ডাজন্ট ডিপেন্ড অন দ্য মাস, ঠিক আছে, কনসেন্ট্রেশন কিন্তু ওরকম ভাবে চেঞ্জ হয় না। ঠিক আছে, সো এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ প্রপার্টিজ ডু নট ডিপেন্ড অন মাস অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টিজ ডু। ঠিক আছে, মানে আমি যদি এক চামচ দুধ নিই তাহলে সেটার কনসেন্ট্রেশন সেম হবে, আর যদি 2 চামচ দুধ নিই সেটারও কনসেন্ট্রেশন সেম হবে। তার জন্য আমার কিছু মাসের এফেক্ট হবে না সেটার উপর, বা সেই প্রপার্টির উপর কোনো এফেক্ট হবে না মাসের। ঠিক আছে, সো কনসেন্ট্রেশনের উপর মাসের কোনো এফেক্ট হচ্ছে না এখানে। ঠিক আছে, আর এইখানে যদি আমি এখান থেকে মানে খাবলা করে এই জিনিসটা বার করে দিই, ইউ উইল বি লেফট উইথ দিস অনলি। তো একটা খাবলা বার হয়ে গেল, এই জিনিসটা বার হয়ে গেল, ইউ আর লেফট উইথ দিস, রাইট? এটা যদি অ্যাড করে দাও এটা হবে। ঠিক আছে, আচ্ছা, তো ইন্টেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি, কোনটা ইন্টেন্সিভ কোনটা এক্সটেন্সিভ? সো এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে মাস, ভলিউম, ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। হিট ক্যাপাসিটি, এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, দুটো এক্সটেন্সিভ প্রপার্টিকে যদি তুমি ডিভাইড করো, ইউ উইল অলওয়েজ গেট অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, কনসেন্ট্রেশনের ফর্মুলা কি? নাম্বার অফ মোলস বাই ভলিউম, রাইট? extensive, so concentration will always be intensive,
You have to remember, concentration will always be intensive. So এবার যদি আমি density বলি, density is mass by volume. ঠিক আছে? Extensive, density is intensive. মানে তুমি যদি একটা সাপোজ ইউ হ্যাভ আ অ্যালোভেরা জেল, ঠিক আছে, বাড়িতে একটা অ্যালোভেরা জেল আছে, তুমি ওখান থেকে 1 চামচ তুলছো, ঠিক আছে, 1 চামচ তুলছো, সেটার যা কনসেন্ট্রেশন 2 চামচ তুললো সেটার তার কনসেন্ট্রেশন একই থাকবে, ইট উইল নট চেঞ্জ, ঠিক আছে। আচ্ছা হলো, তো কি কি জিনিস ইন্টেন্সিভ হয়? ইলেকট্রোমোটিভ ফোর্স ইন্টেন্সিভ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন্টেন্সিভ, ঠিক আছে। এই এক্ষুনি আমি বললাম যে heat capacity is extensive, but when it becomes molar heat capacity or specific heat capacity, when a certain amount of mass is mentioned, then it is what? Intensive property. Okay, আচ্ছা তো এই তো হিট ক্যাপাসিটি বললাম, হিট ক্যাপাসিটি, এবার হিট ক্যাপাসিটি নিয়ে একটু আলোচনা হোক, ঠিক আছে। তো এইগুলো হোপফুলি তোমাদের এগুলো লেখার কিছু নেই, ঠিক আছে, এগুলো জাস্ট একটু বোঝার ব্যাপার আছে। সো হোপফুলি তোমরা বুঝে গেছো। সো গোয়িং অন টু দ্য নেক্সট টপিক। আচ্ছা, হিট ক্যাপাসিটি, heat capacity is a heat required to increase the temperature of a certain body by 1 degree Celsius. The mass is not mentioned, I am telling you here, the mass is not mentioned. Obviously that is why it is extensive property. So we can write heat capacity as dq by dt. ওকে, dq by dt লিখতে পারি, ঠিক আছে। আমার একটা সার্টেন জিনিসের সার্টেন একটা যার মাস আছে, অবভিয়াসলি সার্টেন জিনিসের আর কি টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াতে গেলে যতটা টেম্পারেচার বাড়াতে হবে সেটাই হচ্ছে হিট ক্যাপাসিটি। dt ইজ দ্য টেম্পারেচার রাইজ হিয়ার, ঠিক আছে। ওকে, আমার একটা সার্টেন বডির সার্টেন টেম্পারেচার বাড়াতে গেলে যতটা হিট সাপ্লাই করতে হবে, দ্যাট ইজ হিট ক্যাপাসিটি, ঠিক আছে। দিস ইজ হিট ক্যাপাসিটি। আচ্ছা, আরেকটা জিনিস ভেবে দেখো তোমরা, যে আমি বললাম হিট ক্যাপাসিটি ইজ এক্সটেন্সিভ, ঠিক আছে। সাপোজ আমার কাছে এরকম একটা জিনিস আছে আর এরকম একটা জিনিস আছে, দুটো কি হিট আপ করতে কি সেম আমার হিট লাগবে? Obviously not, because this is bigger in size and this is smaller in size. এটা অনেক বড় সাইজে, ঠিক আছে, তো এটার জন্য অনেক বেশি হিট লাগবে, তো দ্যাট ইজ মাস ডিপেন্ডেন্ট। হিট ক্যাপাসিটি কিন্তু মাস ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তো যেখানেই জিনিসগুলো মাস ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে সেখানেই কিন্তু আমরা এক্সটেন্সিভ প্রপার্টিটা কাজে লাগাবো, বা সেই প্রপার্টিটাকে বলবো যে সেটা এক্সটেন্সিভ প্রপার্টি। ওকে, সো এটা হিট ক্যাপাসিটি। তো সাপোজ আমি ইফ আই রাইট dq ইকুয়াল টু c dt, ঠিক আছে, আমি এখান থেকে এখানে এটা লিখতে পারি, এখানে জাস্ট এটা ট্রান্সফার করে দিলাম, ঠিক আছে। ইফ আই পুট অ্যান ইন্টিগ্রেশন ওভার হিয়ার, ঠিক আছে, ইফ c ইজ ইন্ডিপেন্ডেন্ট, এটা এখানে দাও, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে এটা dq থাকবে, আর এখানে c t2 minus t1, ঠিক আছে। or you can write dq equal to c del t, ঠিক আছে। যদি ডিপেন্ডেন্ট হয় এখানে হয়তো দিয়ে দেবে c equal to 4t or something, you have to integrate accordingly, ঠিক আছে। অবভিয়াসলি এটা t2 minus t1, এখানে t2 আর t1 বসিয়ে আমি করেছি। dqটা কেন ওটা লিখিনি সেটা আমি একটু পরে বোঝাবো, পাথ ফাংশন আর পাথ ভেরিয়েবল যখন বোঝাবো, স্টেট ফাংশন স্টেট ভেরিয়েবল যখন বোঝাবো সেটা। আচ্ছা, তো এটা হলো আমাদের। ওকে, তো তোমাদের কিছু নোট করা হলে তোমরা পজ করে নোট করতে পারো এখান থেকে। আমার মনে হয় যে এত কিছু নোট করা থেকে ইউ শুড স্টোর ইট ইন ইউর ব্রেন। এগুলোই মুখস্থ করার জিনিস না, থার্মোডাইনামিক্স কিছুই মুখস্থ করার নেই, মাথায় রাখতে হবে জিনিসগুলোকে।
ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে এবার হিট ক্যাপাসিটি হয়ে গেল, আমি এবার স্পেসিফিক হিট ক্যাপাসিটিতে যাব। হোপফুলি তোমরা পজ করে লিখে নিয়েছো এগুলো, যদি তোমাদের লেখার ইচ্ছা হয়, আদারওয়াইজ স্টোর ইট ইন ইউর ব্রেন। দ্যাট ইজ দ্য বেস্ট প্লেস টু স্টোর নলেজ, not in your copies, because copies nowadays are rarely visited. So তো আমি যদি বলি এবার স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি, specific heat capacity, the amount of heat required to raise the temperature of a certain, of not a certain solid, of 1 gram of a solid by 1 degree C is called specific heat capacity. Is called specific heat capacity. ঠিক আছে। তো এখানে আমি কি মেনশন করলাম, গ্রামটা মেনশন করেছি, মাসটা মেনশন করেছি। তো অলরেডি একটা এক্সটেন্সিভ প্রপার্টি যেটা কিনা চেঞ্জ হচ্ছে উইথ আনাদার এক্সটেন্সিভ প্রপার্টি, সো স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইজ অ্যাকচুয়ালি ইন্টেন্সিভ। তুমি যদি দেখো স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইজ অ্যাকচুয়ালি C/m, C/m। তো এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি, দিস ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি অ্যাজ ওয়েল, দিস ইজ মাস। তো তাহলে এটা কি হবে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি হবে, তাহলে কি হবে, ইন্টেন্সিভ প্রপার্টি হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু কোনো মিস্টেক করলে চলবে না। অনেক সময় ছোট ছোট কোয়েশ্চেন দেয় যে এটা ইন্টেন্সিভ না এটা এক্সটেন্সিভ, এটা বলো। তো সেই কোয়েশ্চেনগুলো কিন্তু মিস্টেক করলে কোনোভাবে চলবে না। ওকে, আচ্ছা, সো আই নো এটা আমি লিখতে পারি যে এখানে আমি C = dq dt × m। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি লিখতে পারি এটার জায়গায়, C এর জায়গায় C we know is dq/dt, right? So if I equate both of these directly, so dq/dt into m, so dq my heat change will be actually ms dt। ঠিক আছে, এবার এটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো, del t হতে পারে, del t is for a bigger change, ঠিক আছে, আর dt is for a smaller change। ঠিক আছে, স্মল চেঞ্জের জন্য আমরা dt লিখি, আর বড় চেঞ্জের জন্য আমরা কি লিখি, del t। ঠিক আছে, সো দিস ইজ দ্য ইকুয়েশন ফর স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ঠিক আছে, সো হোপফুলি হ্যাভ আন্ডারস্টুড কেন এটা ইন্টেন্সিভ হলো, আর হোপফুলি এটাও তোমরা বুঝতে পারছো যে এটা ms dt কেন হলো। ঠিক আছে, তোমরা পজ করে তাহলে এটা লিখে নাও। এই জিনিসগুলো মনে রাখা খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে কিন্তু আসতে পারে কোয়েশ্চেন যে আমার হিট ক্যাপাসিটি আমার এক্সটেন্সিভ হচ্ছে, বাট আমার কেন এটা ইন্টেন্সিভ হচ্ছে, এখানে প্রুফ আছে ফার্স্ট অফ অল। ঠিক আছে, দুটো এক্সটেন্সিভ প্রপার্টিকে যদি ডিভাইড করো, সব সময় ইন্টেন্সিভ প্রপার্টি তুমি পাবে। ঠিক আছে, তো এটা লেখা হয়ে গেছে হোপফুলি। সো লেটস গো টু মোলার হিট ক্যাপাসিটি। এবার এটা আবার কি, হিট ক্যাপাসিটির এই এতগুলো ফর্ম পড়তে পড়তেই তো মাথা খারাপ হয়ে যাবে, তাই না? হিট ক্যাপাসিটি মানে কি বললাম, যে একটা সার্টেন সলিডের মাস ডিফাইন নেই। ঠিক আছে, সার্টেন সলিডের 1 ডিগ্রি টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছি, 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য আমার কতটা হিট লাগছে সেটাই হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য 1 গ্রাম সলিডের কতটা হিট লাগছে সেটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। মোলার হচ্ছে 1 মোল জিনিসের জন্য, 1 মোল জিনিসের 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য কতটা আমার হিট লাগছে, দ্যাট ইজ মোলার হিট ক্যাপাসিটি। ঠিক আছে, তো আমরা এখানে Cm লিখি এটাকে। ঠিক আছে, অবভিয়াসলি C/n। ঠিক আছে, এটাও দেখছো একটা এক্সটেন্সিভ প্রপার্টি, দিস ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি, হিট ক্যাপাসিটি। এটাও একটা এক্সটেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ ডিভাইডেড বাই এক্সটেন্সিভ ইজ ইন্টেন্সিভ। এতবার কিন্তু ডিভিশন করাচ্ছি, দিস শুডন্ট বি আ মিস্টেক ইন ইউর কপি। ঠিক আছে, তো আমি এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ উই আর হ্যাভিং দিস অ্যাজ ইন্টেন্সিভ। ঠিক আছে, আচ্ছা, তো এতক্ষণ তো এটা পড়লাম, তাহলে Cm কি হবে? Cm মানে হচ্ছে, C মানে কি, dq/dt into n। So dq will be actually, dq will be dependent on Cm dt। তো এটাকে আমরা আর কি ভালোবেসে আদর করে লিখি NC/dt। ঠিক আছে, NC/dt ভালোবেসে আদর করে এটা লিখি, mটা লিখি না।
ঠিক আছে? আচ্ছা, তো এই হলো, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টপিক আমাদের আর কি বলবো থার্মোডাইনামিক্স। এটা শুরুতেই কেন পড়ানো হয়, কারণ এটা তোমরা এবার বুঝতে পারবে যে কেন পড়ানো হয়। এই মোলার হিট ক্যাপাসিটি সিএম, অর এখান থেকে যে আমরা সি এখানে লিখলাম, এইটা অ্যাকচুয়ালি there are two types of molar heat capacity. One is at constant volume known as CV, তোমরাও জানো, আর one is at constant pressure, that is CP, ঠিক আছে? Molar heat capacity at constant volume is CV and molar heat capacity at constant pressure is CP. Okay, so hopefully you have written this. তো এটাই CV হয়ে যাবে molar heat capacity. Hopefully you know this, ঠিক আছে? তো এইটা হলো সিপি সিভি। আর একটা তোমরা গামা, এটার তোমরা অবভিয়াসলি সবাই জানো সিপি বাই সিভি, রাইট? ইউ নো অল দিস, ঠিক আছে? তো এটা হলো ওকে। সো এই সিপিসিভির কি করে হলো, সিপিসিভি জিনিসটা কি, তার জন্য আমার ল অফ ইকুইপার্টিশন জানতে হবে। সো ওটা একটু জেনে নিই আমরা। তোমরা যেখানে বিভিন্ন জায়গায় পড়েছো, তোমাদের ডাইরেক্ট বলা হয়েছে সিপিসিভির ভ্যালু মুখস্থ করে লিখতে, আর গামাটা মানে হচ্ছে সিপিসিভিকে সিপি বাই সিভি ডিভাইড করে দাও, ব্যাস এটাই তোমাদের জানা আছে আপাতত। তো আমি এখান থেকে বলতে চাইছি যে সিপি বাই সিভি, সিপি কি জিনিস, সিভি কি জিনিস, আমরা তো ডেফিনেশন তো জানি, কোথা থেকে আসছে জিনিসগুলো, কেন আমরা সিপি সিভি এগুলো করছি সেটাও তো জানতে হবে। সো অ্যাকর্ডিং টু ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, ঠিক আছে, আর কাইনেটিক মানে যে কোনো কিছুর কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালি ডিভাইডেড ইনটু দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম, ঠিক আছে? অ্যান্ড সেক্ষেত্রে দেখা গেছে ইচ ডিগ্রি অফ ফ্রিডম কন্ট্রিবিউটস হাফ কেটি টু দ্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, ঠিক আছে? তো আমার কাছে মানে ইচ ডিগ্রি অফ ফ্রিডম, আমার কাছে যদি 3টে ডিগ্রি অফ ফ্রিডম থাকে, তাহলে সেখানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হয়ে যাবে হচ্ছে 3/2, বিকজ every degree of freedom gives 1/2 kT, ঠিক আছে? আর সেটা হচ্ছে r/2 কন্ট্রিবিউট করে টু সিভি, ঠিক আছে? এবারে এখানে তোমাদের মাথায় আসবে যে আমি ল অফ ইকুইপার্টিশনটা মনে রাখলাম কি না, মানে ইজ দিস রিকোয়ার্ড? অবভিয়াসলি স্টেটমেন্টটা মনে রাখা খুব দরকার, কারণ থার্মোডাইনামিক্স থেকে ডাইরেক্ট স্টেটমেন্ট তুলে কোয়েশ্চেন দিয়ে দেবে উইচ অফ দিস ইজ কারেক্ট, ঠিক আছে? তো সেখান থেকে স্টেটমেন্টটা মনে রাখা খুব দরকার যে মানে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড বিটুইন দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যান্ড ইচ ডিগ্রি অফ ফ্রিডম কন্ট্রিবিউটস হাফ কেটি টু দ্য kinetic energy and r/2 to the molar heat capacity at constant volume. Okay, acha so এই ডিগ্রি অফ ফ্রিডম গুলো কি হয় আর কোন ডিগ্রি অফ ফ্রিডম কতগুলো মানে কি কন্ট্রিবিউশন করে সেটাও আমরা একটু দেখে নেব, ঠিক আছে? সেটাও আমরা একটু দেখে নেব। আচ্ছা, degrees of freedom mainly are translational degree of freedom, rotational degree of freedom and vibrational degree of freedom, ঠিক আছে? FT, FR and FB, ঠিক আছে? এই তিনটে, ঠিক আছে? তো A হচ্ছে হাফ কেটি কন্ট্রিবিউট করছে, বাট এটা কেটি কন্ট্রিবিউট করছে কেন সেটাও আমি বলছি। A r/2 কন্ট্রিবিউট করছে, এও r/2 কন্ট্রিবিউট করছে, ওকে, বাট এটা কন্ট্রিবিউট করছে অনলি আর। ওয়াই? কেন?
আচ্ছা, ট্রান্সলেশনাল সবাই তোমরা জানো ট্রান্সলেশনাল এনার্জি কী হয়, রোটেশনাল এনার্জি কী হয়, এগুলো তোমরা জানো। মোশনটা কী হয়, ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন, ভাইব্রেশনাল মোশন, এগুলো সবাই জানো ফিজিক্স থেকে, অ্যান্ড এটা জানাটা অস্বাভাবিক কিছু নয়, জানা উচিত অবভিয়াসলি। তো আমি সেটা বলছি না। ভাইব্রেশন অবভিয়াসলি কী হয়, ভাইব্রেশন কী হয়, এই মানে এই জিনিসটা যে এরকম নড়ছে, ভাইব্রেট হচ্ছে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ডিসপ্লেস হচ্ছে জিনিসটা একটা জায়গা থেকে আর একটা জায়গা যাচ্ছে। সো আমি যদি এখানে এই পয়েন্টটা ধরি, এখানে এই পয়েন্টে একটা সার্টেন একটা পার্টিকেল আছে, দিস উইল গো টু দিস পয়েন্ট and contribute r/2, okay, and this will go to this point and contribute r/2 as well, ঠিক আছে। r/2 ওখানেও কন্ট্রিবিউট হবে, সো r/2 প্লাস r/2, তাহলে কি হচ্ছে, ওখানে r হয়ে যাচ্ছে জিনিসটা, তো কন্ট্রিবিউশন r, and equal things and similar things can be described for kT as well. kTটার জন্য কিন্তু আমি জিনিসটা আমি বলতে পারি, ঠিক আছে। বোঝা গেছে যে কেন ভাইব্রেশনাল এনার্জিটা আমরা এখানে r লিখছি আর বাকিগুলোর জন্য r/2 লিখছি, ঠিক আছে। এখান থেকে আমরা সিভি ফর্মুলা উই ক্যান ডিরাইভ যে নাম্বার অফ এই দুটো মিলিয়ে একটা ভাইব্রেশন সবসময় আলাদা হয়। কেন হয় এরপরে গিয়ে আমরা যখন মোনোঅ্যাটমিক আর ডাইঅ্যাটমিক অ্যান্ড ট্রাইঅ্যাটমিক গ্যাসেস আর কি পড়বো, তখন আমরা দেখবো যে ভাইব্রেশন একটা এক্সেপশনাল পার্ট প্লে করছে ওখানে, ঠিক আছে। সো এখানে হচ্ছে এফ r/2, এফ এর মধ্যে কিন্তু ট্রান্সলেশনাল আর রোটেশনালটা থাকবে, ঠিক আছে, প্লাস এফ অফ ভি আর, দিস ইজ আওয়ার, কেন এটা r/2 কেন হলো, এটা কিন্তু যতগুলো ডিগ্রি অফ ফ্রিডম ততগুলো তার r/2 কন্ট্রিবিউশন, আর এফ ফর ভাইব্রেশনাল এনার্জি মানে যেইটা ডিগ্রি অফ ফ্রিডম ফর ভাইব্রেশনাল এনার্জি, দ্যাট উইল অলওয়েজ কন্ট্রিবিউট অনলি r, দ্যাট ইজ বাই সিভির এই নিউ সংজ্ঞাটা বা নিউ ইকুয়েশনটা হচ্ছে এইটা। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যালকুলেটিং সিপি অ্যান্ড সিভি ফর মোনোঅ্যাটমিক, ডাইঅ্যাটমিক, ট্রাইঅ্যাটমিক, লিনিয়ার অ্যান্ড ট্রাইঅ্যাটমিক নন লিনিয়ার গ্যাসেস, ঠিক আছে। আচ্ছা, হোপফুলি এটা লিখেছো, এইটা লেখা খুব ইম্পর্টেন্ট, হোপফুলি বুঝতেও পেরেছো আমি জিনিসটা কি বলছি, ঠিক আছে। সো এনি লজ অ্যান্ড এভরিথিং, যে এই লগুলো আমি বলছি আমি লেখাচ্ছি না কেন, এনি লজ ইউ ক্যান ফাইন্ড ইন এনি বুক, বাট হোয়াট এভার আই এম টিচিং ইউ ইউ ক্যানট ফাইন্ড, বিকজ এত ডিপে গিয়ে কেউ কিন্তু এগুলো শেখায় না, ঠিক আছে। সো এটা হয়ে গেল। তো এই আমার এটা হচ্ছে ইকুয়েশন সিভি। তো এবার আমি দেখব বিভিন্ন গ্যাসের জন্য কি হচ্ছে আমার সিপি আর সিভি। এই ইকুয়েশনটাকে আমি উপরে লিখে নিচ্ছি, বিকজ এটা আমাদের খুব ইউজফুল হবে জিনিসটা। আচ্ছা, এবার মোনোঅ্যাটমিক গ্যাস, কনসিডার হিলিয়াম, নিয়ন, যা মোনোঅ্যাটমিক গ্যাস তোমার মনে পড়ে কনসিডার করো, ঠিক আছে। মোনোঅ্যাটমিক গ্যাস, তার কি কি ডিগ্রিজ অফ ফ্রিডম থাকতে পারে? প্রথম কথা, মোনোঅ্যাটমিক গ্যাসে একটা অ্যাটম, সো সেটা স্ট্রেট লাইনে যেতে পারে, স্ট্রেট লাইনে আসতে পারে, ঠিক আছে। ও তিনটে অ্যাক্সিস আছে, তিনটে অ্যাক্সিসে যেতে পারে, আসতে পারে। সো ট্রান্সলেশনাল ছাড়া আর কিছু কি আছে? রোটেশন তখনই আমি কনসিডার, রোটেশন নিজের অ্যাক্সিসে কনসিডার করা হয় না। হোয়াট ইজ রোটেশন? when the earth revolves rotates round the sun, that is called rotation. কাউকে কেন্দ্র করে ঘোরা, that is called rotation. আমার কারোকে লাগবে, নিজের অ্যাক্সিসে আমি এরকম করে বনবন করে ঘুরে যাচ্ছি, that is not called rotation, ঠিক আছে। সো নিজের অ্যাক্সিসে ঘোরাকে কোনোদিনও রোটেশন বলে না, ঠিক আছে। আচ্ছা, তো এখানে রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম 0, ভাইব্রেশন অন্য কেউ না থাকলে ভাইব্রেশন করবে না, ঠিক আছে, ভাইব্রেশন 0 হবে, আর ট্রান্সলেশনাল 3 হবে, ঠিক আছে। সো এখানে যদি আমি কনসিডার করি, এখানে যদি আমি এখানে এটা বসাই, ঠিক আছে, সিভিটার আমি বসাচ্ছি, সিভি হচ্ছে এখানে এটা 0 মানে হচ্ছে 3 plus 0 is 3, so 3r/2 plus 0 over here, CV becomes what? Isn't it? এবার CV কি করে করবো ম্যাম? CV minus CV equal to R, তাই তো? CV মানে
সিপি মানে কি আর প্লাস সিবি, রাইট? তাহলে সিপি হচ্ছে আর প্লাস 3r/2 মানে 2r প্লাস 3r/2 দ্যাট ইজ 5r/2 হয়েছে? হোপফুলি ইয়েস। আচ্ছা, এটা তো মনোঅ্যাটমিক গ্যাস গেল, তোমরা লিখে নাও তো লিখতে চাও, ঠিক আছে? হোপফুলি লেখা হয়ে গেছে তোমাদের। আচ্ছা, এবার ডায়াটমিক গ্যাস N2 সাপোজ, FT, FR and F what V, ঠিক আছে? এই তিনটে আছে অ্যাজ ইউজুয়াল, 3। এটাকে এখন 1 লেখো, পরে আমি বলছি এটা 0 হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, ডায়াটমিক মানে দুটো এরকম মলিকিউল আছে, ঠিক আছে? দুটো মলিকিউল, সরি দুটো অ্যাটম আছে, ঠিক আছে? আচ্ছা, এর অ্যাক্সিস আছে এরকম, এরকম অ্যাক্সিস আছে XYZ, ঠিক আছে? তো রোটেশন করছে, আমি বললাম যে কাউকে প্রদক্ষিণ করে বা কাউকে কেন্দ্র করে ঘোরাকে বলে রোটেশন। আমি নিজে এরকম বনবন করে ঘুরছি, দ্যাট ইজ নট কল্ড রোটেশন। সো তাহলে আমি কি করব? দেখো, এইটা যে কোনো একটা অ্যাক্সিস ধরতে হবে, যে কোনো একটা অ্যাক্সিসে এটা রয়েছে, ঠিক আছে? যে কোনো একটা অ্যাক্সিসে এটা রয়েছে, বি ইট এক্স, বি ইট জেড, যেটা তো হবেই না, এক্স ওয়াই জেড, যে কোনো একটা অ্যাক্সিসে রয়েছে এটা, ঠিক আছে? এখানে আমি ধরতে পারি ওয়াই অ্যাক্সিসে রয়েছে দুটোই, ঠিক আছে? যে কোনো একটা অ্যাক্সিসে ধরছে, নিজের অ্যাক্সিস বাদ দিয়ে যেই অ্যাক্সিসগুলো বেঁচে থাকবে সেই অ্যাক্সিসই আমার রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম বলে কাউন্ট হবে। নিজের অ্যাক্সিস বাদ দিয়ে যেই অ্যাক্সিসগুলো বেঁচে থাকবে সেইগুলোই আমার ডিগ্রিজ অফ রোটেশনাল ফ্রিডম বলে কাউন্ট হবে। সো দিস উইল বি 2, এখানে 3টে অ্যাক্সিস আছে, আর এখানে আমরা ওয়াই অ্যাক্সিস আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটমসগুলো রয়েছে। সো ওয়াই অ্যাক্সিসে যেহেতু অ্যাটমসগুলো রয়েছে, তো সেইটা বাদ দিয়ে আমরা দুটো অ্যাক্সিস অনলি কনসিডার করব, ঠিক আছে? এখানে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম 1 লিখেছি, বাট অ্যাট রুম টেম্পারেচার অলওয়েজ 0 হয়, আর তোমরা রুম টেম্পারেচারেই করবে এটা, ঠিক আছে? সবসময় 0 কনসিডার করবে। এফ মানে ডিগ্রি অফ ভাইব্রেশনাল ফ্রিডম ইজ অলওয়েজ 0 অ্যাট রুম টেম্পারেচার, ইউ শুড কনসিডার 0 ফর দিস, ঠিক আছে? তাহলে এবার সিভিটা ক্যালকুলেট করি। সিভি মানে হচ্ছে 3 + 2 হবে, তাহলে এখন 5r/2 and this is as usual 0, তো সিভি is obviously 5r/2। সিপি কত হবে? এখানে 7r/2, কারেক্ট? নাইট্রোজেন, কার্বন মনোঅক্সাইড, এগুলো সব ডায়াটমিক গ্যাসের এক্সাম্পল, ওকে? হোপফুলি এটা লিখে নিয়েছো, নাহলে পজ করে লিখে নাও, ঠিক আছে? তো এবার আমরা যাব ট্রায়াটমিকে। ট্রায়াটমিকে 2 রকম মলিকিউল আছে, ওকে? 2 রকম মলিকিউল আছে ট্রায়াটমিকে। আচ্ছা, ট্রায়াটমিকে একটা হয় লিনিয়ার মলিকিউল, একটা হয় তোমাদের কি মলিকিউল? নন লিনিয়ার মলিকিউল। লিনিয়ার মানে হচ্ছে একটা স্ট্রেট লাইনে আছে জিনিসটা, আর নন লিনিয়ার হচ্ছে কোনো লাইনে নেই সেটা। তো সেটা আমি এবার লিখবো ট্রায়াটমিক। প্রথমে লিনিয়ারটাকে কনসিডার করছি, CO2, এটা তোমরা সবাই জানো, সবাই জানো তাই তো? আমি এটাকে দিয়ে এবার এক্সাম্পলটা দেবো, ঠিক আছে? এবার এটাও লিখলাম F(T), F(R), F(V), ঠিক আছে? এগুলো তো আমি এত এক্সপ্লেন করে কেন করাচ্ছি? যাতে তোমরা পুরোপুরি বুঝতে পারো কোথা থেকে এসছে। সবাই খালি মুখস্থ করে যায়, সিপি ভ্যালু মুখস্থ করতে হয়। আমার মনে হয় না এরপরে আর মুখস্থ করতে হবে। হঠাৎ করে যদি ভুলে গেলে গিয়ে সিপি কি ভ্যালু হয়
তাহলে তো পুরো থার্মোডাইনামিক্স একদম জলে চলে যাবে। সবেতে সিপি লাগে, সবেতে সিপির ভ্যালু লাগে, সবেতে কি সিভির ভ্যালু লাগে, যেখানে যাবে তোমার সিপির ভ্যালু লাগবে। তো এগুলো বুঝতে হবে, এগুলো মুখস্থ করার জিনিস নয়, ঠিক আছে। হ্যাঁ অবভিয়াসলি মুখস্থ থাকলে ইউ হ্যাভ এ গ্রেটার অ্যাডভান্টেজ, কিন্তু তোমাকে সেটা লেখার জন্য টাইম লাগছে না। ইউ ক্যান ইউজ অল অফ ইউর টাইম ফর দ্য ক্যালকুলেশন, ইউ আর নট ইউজিং ইট ফর ক্যালকুলেটিং সিপি অ্যান্ড সিভি। মুখস্থ যদি করতে করতে প্র্যাকটিস করতে করতে এমনি মুখস্থ হয়ে যায় এগুলো, ঠিক আছে। প্র্যাকটিস করতে করতে যদি এমনি মুখস্থ হয়ে যায় তাহলে খুবই ভালো, কিন্তু হঠাৎ করে যদি ভুলে যাও, তোমার যদি এগুলো ভেতর থেকে না জানা থাকে, তো দ্যাট উইল বি আ হিউজ প্রবলেম, ঠিক আছে। তো এফ অফ টি, এফ অফ আর, এফ অফ ভি, তো এখানে আমি যদি দেখি এখানেও এটার তিনটে অ্যাক্সিস, ঠিক আছে। এটা যদি এক্স ধরি, এটা যদি জেড ধরি, এটা ওয়াই, ঠিক আছে। ট্রান্সলেশন সবসময় তিন দিকে যেতে পারে, স্ট্রেট লাইনে যেতে পারবে। এবার রোটেশনাল কি আমি আগে বললাম যে রোটেশনাল আমি বললাম নিজে আমি এরকম বন জায়গায় ঘুরলে রোটেশনাল হয় না, তো আমার অ্যাক্সিস বাদ দিয়ে যে কোনো একটা অ্যাক্সিস হবে। তো এই অ্যাক্সিসটা আমি দেখতে পাচ্ছি এটা ওয়াই অ্যাক্সিসে রয়েছে, তিনটে একসাথে থাকতে হবে না, তিনটে একসাথে থাকতে হবে, এমন নয় যে আমার ওটা শুধু থাকলেই হবে, শুধু কার্বনটা থাকলেই হবে। একটা অ্যাক্সিসে তিনটে যদি হয়, আমার ট্রাইঅ্যাটমিক হয়, তিনটে অ্যাটম যেন আমার একটা অ্যাক্সিসে থাকে, তখনই আমার জিনিসটা কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, তো রোটেশনাল ফ্রিডম এখানেও 3, ভাইব্রেশনাল 0, অ্যাকচুয়ালি 1 হয়, বাট 0 কেন হচ্ছে? রুম টেম্পারেচারের জন্য, এটাই ধরবো আমরা, বারবার মনে রাখতে হবে, কারণ এইখানে 1 ধরে লোকে অনেক ক্যালকুলেশনে ভুল করে, এখানে 1 ধরে লোকে অনেক ক্যালকুলেশনে ভুল করে। তো এখানে কি হয়ে যাচ্ছে, সরি, রোটেশনাল ফ্রিডম 2, ঠিক আছে, ঠিক আছে। তো এখানেও হয়ে যাচ্ছে হচ্ছে সিভি হচ্ছে 5 R/2 আর সিপি হচ্ছে 7 R/2, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হলো এখানে ট্রাইঅ্যাটমিক লিনিয়ার, এটা একদম ডায়াটমিক আর ট্রাইঅ্যাটমিক লিনিয়ার একই হয়, ঠিক আছে। জাস্ট এরা দেখে নেবে, অনেক বইতে তো নন লিনিয়ার মলিকিউলের দেওয়াই থাকে না সিপি ভ্যালু, তাও আমি করবো, ঠিক আছে। তো এইগুলো দেখে নেবে তোমরা, ঠিক আছে। আচ্ছা, তো হোপফুলি এটা লিখে নিয়েছো। ট্রাইঅ্যাটমিক নন লিনিয়ার একটা এক্সাম্পল প্লিজ, ভাবো কি মনে পড়ছে না? SO2, ঠিক আছে, আরো অনেক আছে, দেখে নেবে। আচ্ছা, এখানে আমি একটা রাফ ডায়াগ্রাম আঁকলাম উইদাউট প্লেসিং এনি ইলেকট্রনস অ্যান্ড এভরিথিং, দিস ইজ নট দ্য লুইস ডায়াগ্রাম উই আর ড্রয়িং। তো এখানে তোমাদের ইচ্ছা হলে তোমরা প্লেসমেন্ট করে নেবে তোমাদের মতো, ঠিক আছে। সো এটাতে লোন পেয়ারের কোনো কাজ নেই, তাই আমি আঁকিনি, ঠিক আছে, আগেরটা এগিয়ে দিয়েছিলাম, এটা আঁকিনি, ঠিক আছে। সো এফ অফ টি, এফ অফ আর, এফ অফ ভি, তো একই জায়গায় করছি, ঠিক আছে, একই জায়গায় আমি লিখছি। তো এবার কি হবে, এখানে হচ্ছে এরকম, ঠিক আছে। তো দিলাম, একটা বেটার ভার্সন ড্র করলে বেটার হয়। এইরকম আছে, ঠিক আছে। ট্রান্সলেশনাল 3, এটা 0 লিখে দিলাম, ঠিক আছে, এটা 0 রুম টেম্পারেচারে, কেন 0? রুম টেম্পারেচার, ঠিক আছে। এবার আমার হচ্ছে কথা, রোটেশনাল ফ্রিডমটা কি হবে, কি হবে? এখানেও 2 হবে, আগের মতো 2 হবে, হবে না? 2 হবে না, কেন হবে না? এখানে যে কোনো একটা অ্যাক্সিসে কি 3টে একসাথে আছে? 3টে অ্যাটম, ট্রাই অ্যাটমিক অ্যাটমের আমরা মাপছি সিপি/সিভি, এখানে একটা লাইনে কি 3টে অ্যাটম একসাথে আছে,
না, তাহলে এর ওন অ্যাক্সিস কিছু নেই, তাহলে তিনটে অ্যাক্সিসই আমাদের কনসিডার করতে হবে। সো দিস উইল বি 3, এটা 3 হয়ে যায়, ঠিক আছে। সো এখানে এই ক্ষেত্রে সিভি কি হবে 3 + 3/2 প্লাস এখানে 0, তো দ্যাট উইল বি হচ্ছে 6r/2, দ্যাট ইজ 3r। সিভি কি হচ্ছে 3r, সিপি কি হবে 3r প্লাস r, দ্যাট ইজ 4r, দ্যাট ইজ 4r। এটা কিন্তু লোকে খুব ভুল করে যে আমার ট্রাইঅ্যাটমি অর্ধেক জায়গায় তো তোমাদের এগুলো শেখানোই হয় না, আর অর্ধেক জায়গায় তোমাদের এখানে কিন্তু লোকে খুব ভুল করে। তুমি নেটেও কিন্তু তুমি রিয়েলি পাবে নন লিনিয়ার মলিকিউলের সিপি আর সিভি, ঠিক আছে। সো এই জায়গাটা কিন্তু খুব ভুল হয়, রোটেশনাল কিন্তু এর একটাও অ্যাক্সিস নেই। তাহলে আগে আমরা কেন কনসিডার করছিলাম না ওই অ্যাক্সিসটাকে, বিকজ ইট ওয়াজ ইটস ওন অ্যাক্সিস, ওর নিজস্ব অ্যাক্সিস ছিল ওটা, রাইট, দ্যাট ইজ ওয়াই। তো এখানে হচ্ছে 3 কেন, এখানে কোনোটাই অ্যাক্সিস না, তো সব ক্ষেত্রেই ও রোটেট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, হোপফুলি ইউ আন্ডারস্টুড অল দিস। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, লিখে নেবে। আমার বক্তব্য হবে হচ্ছে, আমি বলতে চাইবো যে এগুলো তোমরা শোনো, শুনে নিজে নিজে প্র্যাকটিস করো, টোকার থেকে ভালো নিজে প্র্যাকটিস করো। আই থিঙ্ক যেটা টুকতে হবে সেটা বলে দেবো আমি, তাও তোমরা পজ করে, আমি তো অনেকটাই সময় আমি দিয়েছি তোমাদের, পজ করে তোমরা নিজে যে যার মতো লিখে নিতে পারো। আচ্ছা, এবার আমাদের গামা কোয়ান্টিটিটা বার করতে হবে। গামা কোয়ান্টিটিটা বার করবে তোমরা, পরের দিনে তো হোমওয়ার্ক আমরা দেবো, এরপরে ক্লাস যা হবে, ঠিক আছে, আজকের ক্লাসের পরে ক্লাসটায় তোমরা বার করবে গামা CP/CV, তোমরা বার করবে, ঠিক আছে। সিপি কি হয় ফর মনোঅ্যাটমিক গ্যাস 5r/2, রাইট, আর ফর সিবি হচ্ছে 3r/2, 5/3। ভ্যালুসগুলো এরকম করে ভ্যালুস অনেকগুলো বেরোবে, ডেসিমালে বার করবে তুমি তোমরা ফর মনোঅ্যাটমিক, ডাইঅ্যাটমিক, ট্রাইঅ্যাটমিক লিনিয়ার অ্যান্ড ট্রাইঅ্যাটমিক নন লিনিয়ারের, ঠিক আছে। আরেকটা জিনিস, এই যে আমরা এই গামা থেকে আমরা এখানে সিপি আর সিভির ভ্যালু রেখে একটা সার্টেন ইকুয়েশন বার করতে পারি, একটা সার্টেন ইকুয়েশন বার করতে পারি ডাইরেক্টলি রিলেটেড টু ডিগ্রি অফ ফ্রিডমের সাথে, ডাইরেক্টলি রিলেটেড টু ডিগ্রি অফ ফ্রিডমের সাথে। সেটা কি হয়, সেটা যদি কেউ বার করে রাখতে পারো, তাহলে কমেন্ট ডাউন ইন দ্য সেকশন যে সেটা কি হয় আর কি করে হয়, যদি তোমরা বার করতে পারো, বা সেটা কি হয় সেটাই কমেন্ট করো বা বাড়িতে নিচে চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এগিয়ে যাচ্ছি এখান থেকে। এই দুটো কাজ তোমাদের দিলাম হোমওয়ার্কে, হোপফুলি তোমরা করবে, ইন্টারেস্টিং কাজ, রাইট। আচ্ছা, আমি পরের দিন কিন্তু এইগুলো ধরবো মানে আমি কিন্তু জিজ্ঞেস করবো এই জিনিসটা তোমরা করেছো কিনা, আর এইগুলো কিন্তু আমরা এখানে কিন্তু ভ্যালু বার করে একটা ট্রেন্ড বার করবো এর মধ্যে থেকে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এগিয়ে যাচ্ছি এবার। State function, path function, state variable, path variable. State function, path function, state variable আর path variable, function variable একই জিনিস হয়, so don't be confused with that, ঠিক আছে। তো স্টেট ফাংশন কি, যে ফাংশনগুলো স্টেটকে যদি আমি মাথায় রাখি, সেই স্টেটের তুলনায় চেঞ্জ হয় স্টেট ফাংশনস। আর পাথ ফাংশনস আর পাথ ডিপেন্ডেন্ট, দে অলওয়েজ ডিপেন্ড অন পাথ, বাট স্টেট ফাংশনস ডু নট ডিপেন্ড অন পাথ, ঠিক আছে। পাথের উপর কিন্তু কোনোভাবেই ডিপেন্ড করে না, ঠিক আছে। আচ্ছা, সাপোজ আমি বলে দিলাম তোমাকে যে দিস ইজ ইউর হাউস, এই এ পয়েন্টটা তোমার হাউস, আর এখানে হচ্ছে সাউথ সিটি মল, ঠিক আছে, দিস ইজ সাউথ সিটি মল, ঠিক আছে। এবার তুমি এই জায়গাটা হচ্ছে যাদবপুর 8B, there can be certain ways to go there,
ঠিক আছে, দেয়ার ক্যান বি সার্টেন ওয়েজ টু গো দেয়ার। ঠিক আছে, তোমার মনে হলো যে না আজকে একটু টাইম আছে, ঘুরে ঘুরে ফার্স্টে যাদবপুর থেকে আমি ঢাকুরিয়া যাই, ঢাকুরিয়া থেকে গড়িয়াহাট যাই, গড়িয়াহাট থেকে রাসবিহারি যাব, রাসবিহারি থেকে তারপর সাউথ সিটি মল যাবো, একটু ঘুরবো, টাইম আছে। সো এইটা আমার সাউথ সিটি অব্দি স্ট্রেট রাস্তা, এইটা হচ্ছে আমার এই ঘুরে যে রাসবিহারি হয়ে গেলাম সেটা হচ্ছে এই এক্স রাস্তাটা হচ্ছে আমার ঘুরে রাসবিহারি হয়ে যে সাউথ সিটি গেলাম সেই রাস্তাটা, এটা ধরো ওয়াই রাস্তা, স্ট্রেট রাস্তাটা। ঠিক আছে, আচ্ছা আরেকজনের মনে হলো যে আমি ঠিক আছে রাসবিহারি হয়ে যাব না, আমি এখান থেকে যাব, আমি ডাইরেক্ট যাদবপুর থেকে আমি অভিষিক্তা হয়ে আমি ইয়েতে চলে যাব রুবিতে, রুবি থেকে তারপরে রাসবিহারি যাব, রাসবিহারি তারপর যাব ওখান থেকে আমি সাউথ সিটি যাব। সো এটা আরও ঘোরা পথ হয়ে গেল। তো সেই রাস্তাটা আমি বলতে পারি, সেই রাস্তাটা আমি বলতে পারি যে জেড। তো যখন পয়েন্ট মেনশন করা আছে, পয়েন্ট মেনশন করা আছে, দ্য পাথ ক্যান বি ডিফারেন্ট, রাইট? বিভিন্ন পাথ দিয়ে তুমি যেতে পারো। পয়েন্ট যখন মেনশন করা আছে যে আমার এর থেকে বিতে যেতে হবে, তো বিভিন্ন পাথ তুমি মানে যে কোনো পাথ ইউ ক্যান কনসিডার, তুমি এক্স দিয়ে যেতে পারো, ওয়াই দিয়ে যেতে পারো, জেড দিয়ে যেতে পারো। ওয়াই উইল বি দ্য শর্টেস্ট ডিস্টেন্স, y will be the shortest distance or the displacement, you know, the shortest distance between 2 points, right? তো আমি y ধরে যেতে পারি, আমি সেন্সিবল হলে y ধরে যাব, আমি যদি if I have time to spare and if I don't care then I can go through x and z, right? তো এই যে আমার যাওয়া আসাটা, এটা কি হয়ে গেল? পাথ ডিপেন্ডেন্ট হয়ে গেল পুরোপুরি। মানে আমি কোথা দিয়ে যাব সেটার ওপর ডিপেন্ড করবে আমার কতটা টাইম লাগবে। অবভিয়াসলি আমি যদি এই এ থেকে আমার সব থেকে শর্টেস্ট রুট কি হবে? যাদবপুর 8B থেকে আমার সাউথ সিটি যাওয়া, টেক অ্যান অটো অ্যান্ড গো টু সাউথ সিটি, ডাইরেক্ট চলে যাওয়া যাদবপুর থানা হয়। বাট আই ওয়ান্ট টু রোম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দেন গো টু সাউথ সিটি। তো সেটার প্রবলেম যে আমি চারদিকে ঘুরে বেড়াবো তারপর আমি যাব, রাইট? তো সেখানে কি হয়ে যাচ্ছে যে আমার টাইমটা কনজামশন বেশি হচ্ছে। এখানে হয়তো অটো করে যেতে আমার হার্ডলি 10 মিনিট লাগছিল, তো আমার এক্স হয়ে যেতে আমার লাগছে হয়তো মেবি 30 মিনিটস, ওয়াই হয়ে যেতে আমার লাগছে সেখানে 40 মিনিটস। তো অবভিয়াসলি আমার জিনিসটা পাথ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো আমার যে এই যে প্রপার্টিটা, এই যে আমার প্রপার্টি, এই যে আমি ডিসপ্লেসমেন্ট যেটা কনসিডার করলাম, দিস ইজ পাথ ডিপেন্ডেন্ট, টোটালি পাথ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, স্টেট ফাংশন মানে কি? স্টেট ফাংশন মানে হচ্ছে যে আমি এতক্ষণ পাথ ফাংশনের কথা বললাম, স্টেট ফাংশন মানে হচ্ছে সেই ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করে, আদারওয়াইজ ডাজন্ট ম্যাটার ওয়্যার আর ইউ, শুধু এ আর বি এর উপর ডিপেন্ড করবে। বাট আমি এই এ থেকে বিতে যাওয়ার জন্য, বা আমার এতে বাড়ি হলে আমি সাউথ সিটি অব্দি যাওয়ার জন্য আমি বিভিন্ন যে পাথগুলো যেতে পারছি সেগুলো সেই স্টেট ফাংশন কনসিডার করে না। যে কোনো এনার্জি ইজ আ স্টেট ফাংশন, যে কোনো এনার্জি ডিপেন্ডস অন দ্য ফাইনাল অ্যান্ড দ্য ইনিশিয়াল স্টেট অফ দ্য সিস্টেম। ঠিক আছে, আর পাথ ফাংশন উইল অলওয়েজ ডিপেন্ড অন পাথ অফ দ্য সিস্টেম। যে কোনো এনার্জি তুমি বলো, গিভস ফ্রি এনার্জি, ইন্টারনাল এনার্জি, এনথালপি, সবই ইজ স্টেট ফাংশন। স্টেট ডিপেন্ডেন্ট, ফাইনাল স্টেট আর ইনিশিয়াল স্টেট এই দুটোর ওপর ডিপেন্ড করে, এই দুটোর ওপর ডিপেন্ড করে। বাট পাথ ফাংশন দে আর নেভার ডিপেন্ডেন্ট অন ফাইনাল স্টেট অর ইনিশিয়াল স্টেট, দে আর পাথ ডিপেন্ডেন্ট। ওয়ার্ক অ্যান্ড হিট are the only path functions you will get along in this chapter. ঠিক আছে, path function আমাদের হচ্ছে work আর heat, এই দুটোই হচ্ছে আমাদের path function। ঠিক আছে, যেগুলো তোমরা এই ইয়েতে পাবে থার্মোডাইনামিক্সে, যেটা বারবার পাবে তোমরা। ঠিক আছে, সো এগুলো তো হলো স্টেট ফাংশন, পাথ ফাংশন হলো, ওয়ার্ক হলো। আর ওয়ার্ক আর হিট হচ্ছে একটা সিস্টেমের কোনো প্রপার্টি নয়, দে ক্যান অনলি স্টেট that where the system is or what the state of the system is, but they cannot say what is the they are not the property of the system. তুমি একটা characteristics of the system বলতে পারো না এই সিস্টেমের এই ক্যারেক্টারিস্টিক, এই সিস্টেমের হিট হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক, এত জুল হিট আছে, এটা হচ্ছে এই সিস্টেমের ক্যারেক্টারিস্টিক। নো, ইউ ক্যানট সে দ্যাট। ঠিক আছে, আর সবসময় মনে রাখতে হবে স্টেট ফাংশনস। আমি যদি এটা লিখি ইন্টারনাল এনার্জি del u, del কেন লিখছি সেটা আমি পরে বোঝাচ্ছি, ইন্টারনাল এনার্জিতে যাব। সো u অফ ফাইনাল মাইনাস u অফ ইনিশিয়াল,
এই যে এই দুটো জিনিস রয়েছে, ইউ অফ ফাইনাল মাইনাস ইউ অফ ইনিশিয়াল, এটা আমার যদি আমি যদি সাইক্লিক প্রসেসে করি, এই পয়েন্ট থেকে শুরু করেছিলাম, এই পয়েন্টে এন্ড করেছি, যেখানে আমি একটা সার্টেন ডট দিয়েছি এখানে একটা গোল করে, ঠিক আছে, এই গোলটা যে আমি এই পয়েন্টটা, এই এক্স ক্রস মার্কটা, তো এখানে আমি যদি শেষ করি, অবভিয়াসলি আমার ফাইনাল স্টেট আর ইনিশিয়াল স্টেট আমি একই জায়গায় এসে দাঁড়াচ্ছি। সাইক্লিক কোনো প্রসেসের হচ্ছে স্টেট ফাংশন জিরো হবে, এই দুটো সেম হয়ে যাবে, যদি এই দুটো সেম হয়ে যায় মাইনাস করে জিরোই আসবে। তো সাইক্লিক ইন্টিগ্রাল অফ এনি state function is zero, you have to always remember, and for path function it is not zero because that is path dependent. So hopefully আজকে ক্লাসটা ইন্টারেস্টিং ছিল, তোমরা কিছুটা হলেও থার্মোডাইনামিক্স ক্লিয়ার করতে পেরেছো। পরের ক্লাসে আমরা শুরু করব ইন্টারনাল এনার্জি, যে দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম ওইখান থেকে শুরু করব, তারপরে ইন্টারনাল এনার্জি শুরু করব, তারপরে দেখবো ইন্টারনাল এনার্জি কী কী প্রপার্টিজ আছে, এনথালপি করব আমরা। সো হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস ক্লাস and stay tuned for more videos, and hopefully it was fun for you. So bye bye, take care.